আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম জন কিটসের কবিতাগুলো, তাই তো? আমরা অলরেডি 3টা পড়ে ফেলেছি। আজকে হচ্ছে আমাদের 3rd ক্লাস। সবাই কি শুনতে পাচ্ছ তো আমার কথা? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। ওকে। তাহলে আমরা আজকে লাস্ট যে কবিতাটি আছে, ছোট্ট একটি কবিতা, সেটা শেষ করব। আহ, তো সবাই আমরা বই ওপেন করি। সবার কাছে কি বই আছে? সাউন্ড আছে? এটাই মনে হয় আমাদের লাস্ট, তাই তো? স্যার, কবিতার থিমটা মনে থাকে কিন্তু ওয়ার্ড গুলো মনে থাকে না, এটার জন্য বারবার দেখা লাগে। দেখতে তো হবেই। ওয়ার্ড তো একবারে হবে না, ওটা বারবার পড়তে হবে, বারবার পড়ে জিনিসটাকে নিয়ন্ত্রণে নিতে হবে। একবার পড়ে তো হলে হয়ে যেত, হ্যাঁ? না স্যার, ফার্স্ট ইয়ারের যে কবিতাগুলো পড়ছে ওইগুলা একবারে বুঝে যেত, মানে ওয়ার্ড গুলা ইজি লাগতো। এবার এই কবিতাটা মানে বেশি একটু ইয়ে লাগতো। হুম হুম যত উপরে উঠবা তত তো জটিল হবেই। হুম 3rd ইয়ারে যখন উঠবা তখন দেখবা আরো কত বড় বড় জটিল জটিল কবিতা আছে, হ্যাঁ? ওকে, তো আজকের কবিতাটা হচ্ছে আমাদের অন হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। আমরা মনে হয় রোমান্টিক এইজের পড়াগুলো যখন পড়েছিলাম, জন কিটসের যখন আলোচনা করছিলাম, তখন এই কথাটা এসেছিল, হ্যাঁ, যে চ্যাপম্যানকে হোমার কি আর জন কিটস এই কবিতাটা কেনই বা লিখেছেন। চ্যাপম্যানকে কথাটা কি মনে আছে কারো? রোমান, দেখো, আমরা একটু দেখি আগে চ্যাপম্যানকে, হ্যাঁ। এই দেখো, এই কবিতাটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এই কথাটুকু একটু খেয়াল করলে বুঝবা যে অন ফার্স্ট লুকিং ইনটু ইনটু চ্যাপম্যানস হোমার ইজ আ সনেট। এটা কি জাতীয় কবিতা বলতো? সনেট। সনেট, তাই সনেট। তো? রিটেন বাই ইংলিশ রোমান্টিক পোয়েটস জন কিটস। It tells of the author's astonishment while he was reading the works of ancient Greek poet Homer, as translated by the Elizabethan playwright জর্জ চ্যাপম্যান। তাহলে জর্জ চ্যাপম্যান কি একজন প্লেরাইট? তিনি কোন যুগের প্লেরাইট বলো তো? এলিজাবেথিয়ান। এলিজাবেথান এইজের প্লেরাইট, তাই তো? তিনি একজন নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের সময়। দেখো এখানে বলা আছে জর্জ চ্যাপম্যান ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট, ট্রান্সলেটর অ্যান্ড পোয়েট. হি ওয়াজ আ ক্লাসিক্যাল স্কলার হুজ ওয়ার্ক শোজ দ্য ইনফ্লুয়েন্স অফ স্টোইসিজম। ওটা গেল। বলছে চ্যাপম্যান ইজ দ্য আননেমড রাইভাল পয়েট অফ শেক্সপিয়ার সনেট। তাহলে আননেমড রাইভাল পয়েট, রাইভাল মানে কি? প্রতিদ্বন্দ্বী, না? তাহলে শেক্সপিয়ার যে সনেট লিখেছে, আমরা জানি শেক্সপিয়ার কতগুলো সনেট লিখেছেন, মনে আছে কারো সংখ্যাটা? 154টি। 154টি সনেট লিখেছেন, তাই তো? তাহলে আবার বলা হচ্ছে চ্যাপম্যানও সনেট লিখেছেন। যাই হোক, চ্যাপম্যান কিন্তু তার সেই ইয়াগুলো প্রকাশ পায়নি। তবে চ্যাপম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি কি করেছেন, দেখো, হি ইজ বেস্ট রিমেম্বার ফর হিজ ট্রান্সলেশনস অফ হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি। আমরা জানি আলেকজান্ডার পোপও কিন্তু ট্রান্সলেট করেছিলেন, মনে আছে না? আমরা যখন নিও ক্লাসিক্যাল এজের পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম বলো? বাইবেল ট্রান্সলেট করছে। না না, আলেকজান্ডার পোপ, আলেকজান্ডার পোপ
উনি কি বাইবেল ট্রান্সলেট করছেন? দেখো আলেকজান্ডার পোপও কিন্তু এই ইলিয়াড এবং হোমার তিনিও কিন্তু ট্রান্সলেট করেছেন। এই যে দেখো দ্য ইলিয়াড অফ হোমার, এটা কিন্তু এই পোপ, হ্যাঁ দেখো স্যার আলেকজান্ডার সবটা পোপ। ট্রান্সলেট করতে পারেনি। হ্যাঁ বলো। হুম স্যার মনে হয় সবটা ট্রান্সলেট করতে পারে নাই। বুঝলাম না তোমার কথা, সবটা ট্রান্সলেট করতে পারেনি তাই? হ্যাঁ কে কথা বলছিলা? কথা বলো, কথা বলে থেমে গেলে তো কথার অর্ধেক থেকে যাবে, তোমার কথা বুঝি নাই আমি। স্যার মনে হয় পড়ছিলাম যে সবটা ট্রান্সলেট করতে পারে নাই, অর্ধেকটা করছিল এরকম। আচ্ছা সে অর্ধেক হোক ফুল হোক, আমরা পড়েছিলাম তো নাকি যে পোপও কি ট্রান্সলেট করেছেন তাই না? হুম জি স্যার। হ্যাঁ এটা তো অনেকে ট্রান্সলেট করেছেন, কিন্তু জন কিটস যখন এই চ্যাপম্যানের লেখাটা পড়ছিলেন, হ্যাঁ চ্যাপম্যানের ইলিয়াড বা ওডিসি, আসলে বলো তো হোমার কোন দেশীয় রাইটার ছিলেন আসলে? এবং ইলিয়াড এবং ওডিসি মেইন, হ্যাঁ হ্যাঁ মেইন ভাষা কোন কোন দেশের ভাষা বলো? কোন ভাষাতে লেখা ছিল ইলিয়াড এবং ওডিসি? ল্যাটিনে ছিল নাকি? বলো। হিব্রু। না না, ল্যাটিন না এত সহজে ভুলে ইংলিশ। যাবে? হ্যাঁ ইংলিশ। হোমার কি? গ্রিক ল্যাঙ্গুয়েজে নাকি স্যার? হ্যাঁ ল্যাটিন গ্রিক, ল্যাটিন হ্যাঁ গ্রিক। ল্যাটিন সবাই উল্টাপাল্টা করে ফেলতেছো গো। গ্রিক ভাষায় লেখা ছিল। হ্যাঁ সেই পোপের সময় তো যখন আমরা পড়লাম তখনও তো দেখেছিলাম যেখানে লেখা আছে গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা, ইলিয়াড এবং ওডিসি হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা। তা সেটা তো আর ইংলিশ ম্যানদের পক্ষে সম্ভব না, যারা ইংলিশ, তাই তো, যে তারা বিশেষ করে এই যে জন কিটসের মতো যারা কবি ছিল যারা গ্রিক জানে না, তাহলে তারা ইলিয়াড এবং ওডিসি পড়বে কেমন করে? তো এটা দেখা যাচ্ছে যে চ্যাপম্যান এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। কারণ কি চ্যাপম্যান নিজে হচ্ছেন একজন ইংলিশ ড্রামাটিস্ট, তিনি কি করেছিলেন হোমারের ইলিয়াড এবং ওডিসি গ্রিক ভাষা থেকে তিনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। আর ইংলিশে ট্রান্সলেট করার কারণে ইংলিশ পিপলদের কাছে এইটা পড়ে বোধগম্য হয়েছিল বা তারা পড়ার সুযোগ পেয়েছিল। তা জন কিটসও এই ইলিয়াড এবং ওডিসি পড়েছিলেন, পড়ার পর তিনি অবাক হয়েছিলেন, আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে এই লেখনীর ভিতরে কত সম্পদ লুকিয়ে আছে, হ্যাঁ কত কাহিনী লুকিয়ে আছে, সেটা বলা হচ্ছে এখানে। হ্যাঁ দেখো এছাড়াও দেখো কিডস জেনারেশন ওয়াজ ফ্যামিলিয়ার এনাফ উইথ দ্য পলিশ লিটারেরি ট্রান্সলেশন অফ জন ড্রাইডেন অ্যান্ড আলেকজান্ডার পোপ হুইচ গেভ হোমার অ্যান আরবেইন গ্লোস সিমিলার টু ভার্জিল। দেখো তার মানে কি জন কিডস কিন্তু আলেকজান্ডার পোপ যে ট্রান্সলেট করেছিলেন সেটা সম্পর্কেও জানতেন, কিন্তু দুই ট্রান্সলেটের মধ্যে একটা পার্থক্য ছিল। হ্যাঁ তাই তিনি পছন্দ করেছেন কারটা, এই চ্যাপম্যানেরটা। হ্যাঁ তো তাই কবিতাটার নামটা খেয়াল করো, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। তার মানে কি চ্যাপম্যান যে হোমারে ট্রান্সলেট করেছেন সেই বইগুলোর তাকিয়ে, মানে বইগুলোর দিকে তাকিয়ে, মানে বইগুলো পড়ে জন কিটস কেমন বোধ করেছিলেন সেইটা এখানে মেনলি তুলে ধরা হয়েছে। তাই বলছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। হ্যাঁ দেখো ট্রান্সলেট কি বলছে এখানে, একটু হিজ বাদ গেছে, এই জন্য আমি বারবার বলছি কিছু একটা মিসিং হচ্ছে। হ্যাঁ বলছে অন হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, তাহলে তিনি প্রথম চ্যাপম্যানের ট্রান্সলেটেড হোমারের ইলিয়াড এবং কি ওডিসি পড়ে কেমন বোধ করেছিলেন সেইটা এখানে সনেটের আকারে তুলে ধরা হয়েছে। এই কবিতাটা ছোট কিন্তু অনেক রেফারেন্স রয়েছে, হ্যাঁ এই জন্য একটু ঝামেলা, বুঝতে গিয়ে একটু ঝামেলা হয়। এখানে কিছু রেফারেন্স আছে, অনেকগুলো কথা বলা আছে। তো মনে করো তুমি মনে করো যে কোনো একটা বই পড়তেছো, হ্যাঁ কোনো একটা বই পড়তেছো এবং এই বইয়ে তুমি এমন কিছু পাচ্ছ যেগুলো তুমি কখনোই জানতে না। হ্যাঁ তুমি কখনোই জানতে না, তো তোমার কেমন লাগবে বলো তো? অনেক হার্ড লাগবে। মানে হার্ড তো লাগবে, হার্ডের থেকে তুমি এমন কিছু শহর, এমন কিছু মানুষ, এমন কিছু ভাষা সম্পর্কে জানতে পারতেছো যেগুলো তুমি কখনো জানতে না,
তোমার মনে কেমন হবে বিষয়টা বলো? স্যার ভালো লাগবে। ইন্টারেস্টিং। মানে খুবই আশ্চর্য হবা, মানে তাই তো, নিজের কাছে খুবই মানে কি ওয়ান্ডারফুল মনে হবে, হ্যাঁ, যে ওয়ান্ডারস্ট্রাক মনে হবে যে হ্যাঁ এরকম আছে, এরকমটা হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু তখন আমাদের কাছে অবাক করা লাগবে। হ্যাঁ, তো এখানে তিনি এই হোমারের ইলিয়াড এবং ওডিসিকে যেন একটা পৃথিবী মনে করলেন, যে এটা যেন আলাদা একটা জগৎ বা আলাদা একটা দেশ, হ্যাঁ, বা আলাদা রাজ্য বা আলাদা হচ্ছে কি স্টেট বা রাষ্ট্র, হ্যাঁ, যেখানে আমাদের থেকে আরও অনেক নতুন নতুন বিষয় যেন সেখানে আছে। হ্যাঁ, সেই বিষয়টা তিনি বলছে, দেখো বলছে মাচ হ্যাভ আই ট্রাভেলড ইন দ্য রিয়াম অফ গোল্ড। হ্যাঁ, দেখো রিয়ামস অফ গোল্ড মানে আমি অনেক ভ্রমণ করেছি, তাই তো, মাচ হ্যাভ আই ট্রাভেলড মানে কি আমি অনেক ভ্রমণ করেছি, ইন দ্য রিয়ামস অফ গোল্ড মানে কি, ইন দ্য রিয়ামস অফ গোল্ড মানে কি, রিয়াম মানে কি বুঝো তো, REALM, গোল্ডেন রিয়াম মানে কি ক্ষেত্র, রাজ্য। ক্ষেত্র বা রাজ্য, তাই তো। হ্যাঁ, গোল্ড বলতে কি বলতে হচ্ছে গোল্ডেন, মানে যেগুলো হচ্ছে খুবই নাম করা, অনেক উন্নত, অনেক ডেভেলপড, বলছে কি এরকম আমি অনেক রাজ্য ভ্রমণ করেছি, অ্যান্ড ম্যানি গুডলি স্টেটস অ্যান্ড কিংডমস ইন, এবং অনেক ভালো ভালো উন্নত রাজ্য, তাই তো, বা রাষ্ট্র আমি দেখেছি। রাউন্ড ম্যানি ওয়েস্টার্ন আইল্যান্ডস হ্যাভ আই বিন, বলছে আমি অনেক, এই যে আমাদের যে পশ্চিমা রাজ্য বা যে আমাদের যে ইউরোপিয়ান কান্ট্রি, এইগুলোর অসংখ্য আইল্যান্ড আমি ঘুরে দেখেছি বা গিয়েছি আমি। হ্যাঁ, দেখো রাউন্ড ম্যানি ওয়েস্টার্ন আইল্যান্ডস হ্যাভ আই বিন, আমি অনেক ওয়েস্টার্ন আইল্যান্ডে ঘুরেছি। হুইচ বার্ডস ইন ফিয়েলটি টু অ্যাপোলো হোল্ড, দেখো যেগুলো, তাহলে কি হচ্ছে যে তিনি রাইটার বলতে চাচ্ছেন যে আমি অনেক রাজ্য দেখেছি, অনেক দ্বীপ দেখেছি, অনেক জায়গা দেখেছি, যে জায়গাগুলো আসলে তিনি কি এখানে বাস্তবিক জায়গার কথা বলতেছেন, নাকি যেগুলো বার্ডস, বার্ডস মানে বুঝো তো, এই বার্ড মানে কি, কবি। হ্যাঁ কবি, তাই তো, বিশেষ করে আমরা এই কথাগুলো পেয়েছিলাম কোথায়, উইলিয়াম ব্লেকে। হ্যাঁ, যে বার্ড বলতে কাদেরকে বোঝানো হয়, রাইটারদেরকে বোঝানো হয় বা কবিদেরকে বোঝানো হয়, যারা তাদের কাব্যিক প্রতিভার মাধ্যমে কি করে নতুন নতুন যেন গল্প এবং রাজ্য এবং মানুষ সৃষ্টি করতে পারে। তাই বলছে যে হুইচ বার্ডস ইন ফিল্টি টু অ্যাপোলো হোল্ড, তাহলে যেগুলো কি করতে পারে, যেগুলো বা যে রাজ্যগুলো এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তারা অ্যাপোলোকেও কি করে রাখতে পারে, মানে পরাজিত করে ফেলতে পারে, এরকম আর কি। মানে অ্যাপোলো, অ্যাপোলো বলতে কাকে বোঝানো হচ্ছে বলো, অ্যাপোলোকে, সূর্যের দেবতা। যে একটা গড, তাই তো, হ্যাঁ গড ইন গ্রিক মিথোলজি, তার যেমন ক্ষমতা আছে, শক্তি আছে, সে যেমন মহাবিশ্বে, হ্যাঁ, মহাবিশ্বটাকে পরিচালনা করে সূর্যের দেবতা হিসাবে। তো ফিল্ডটি মানে কি, দেখো ওয়ার্ডগুলো নতুন নতুন, হ্যাঁ, মানে যত উপরে উঠবা নতুন নতুন ওয়ার্ড পাবা। আর পুরোনো ওয়ার্ডগুলো কেমন মনে হবে, যেগুলো যেগুলো আমরা আর পাচ্ছি না বা যেগুলো এখানে আসতেছে না, সেগুলো কেন ভুলে যাচ্ছি বলো। স্যার, বলো। স্যার ক্লাসটা প্রথম থেকে আজকে রেকর্ড দিয়ে দেন, নেট প্রবলেম করছে, ক্লাস করা যাচ্ছে না। হ্যাঁ, রেকর্ড করা হয়েছে, রেকর্ড দিয়েছি, সমস্যা নাই না। তো দেখো এখানে কি কি বলছে, ফিয়েলটি মানে কি, দেখো ফিয়েলটি মানে হচ্ছে আ ফিউডাল টেনান্টস আর ভেসেল শোন লয়্যালটি টু আ লর্ড। দেখো আ প্রপার্টি ফর হুইচ শি ডিড ফিয়েলটি মানে এখানে বলছে কবিরা এমন এমন রাজ্য সৃষ্টি করেছে যে তারা, দেখো অ্যাপোলোকেও বলছে কি হুইচ বার্ডস ইনফিয়েলটি টু অ্যাপোলো হোল্ড, ইনফিয়েলটি মানে কি লয়্যালটি বা হচ্ছে কারো কাছে কি বলবো বাংলা কথা, নিজেকে সমর্পণ করে দেওয়া না, বা নিজেকে নত করা, বা নিজেকে আচ্ছা, তাহলে তাহলে বলা হচ্ছে কি যে যারা নিজেদেরকে অ্যাপোলোর কাছে কি করেছে, নিজেদেরকে সমর্পণ করেছে। হ্যাঁ, তাহলে অ্যাপোলো তো শক্তিশালী একজন গড, তাই না,
তিনি একটা মহাবিশ্বকে পরিচালনা করেন। ঠিক সেই ক্ষেত্রে আবার বলা হচ্ছে যে এই বার্ডগুলোও বা এই কবিগুলোও কিন্তু কম না, তারা কিন্তু অ্যাপোলোর অধীনে থেকে তারা কি করেছে, অ্যাপোলোর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে তারা এমন এমন কিছু কবিতা গল্প লিখেছে, তাই তো, তারা এমন কিছু রচনা করেছে যার ভিতরে অসংখ্য নতুন নতুন উন্নত, ডেভেলপড রাজ্য আমি দেখেছি। তার মানে কি এই রাজ্যগুলো কি তিনি সশরীরে ভ্রমণ করার কথা বলেছেন, নাকি এই কবি সাহিত্যিকদের লেখা মাধ্যম দিয়ে কল্পনায় দেখার কথা বলেছেন, কোনটা? কল্পনা লেখনির মাধ্যমে কল্পনা করা। হ্যাঁ, মানে যেমন এই যে বলা হচ্ছে যে আমাদের হোমার ওডিসি লিখেছেন, তাই তো, বা ইলিয়াড লিখেছেন। তাই ইলিয়াড পড়লে আমরা অনেক রাজ্যের কথা পাবো যেগুলো আসলে হয়তো বা কাল্পনিক, হ্যাঁ, যেগুলো হয়তো বাস্তবে নেই। তাই এগুলো তিনি দেখেছেন। এই দেখা মানে কি এক্সপেরিয়েন্স করা। তাই বলছে দেখো, অফট অফ ওয়ান ওয়াইড এক্সপেন্স হ্যাড আই বিন টোল্ড দ্যাট ডিপ ব্রাউড হোমার রুলড অ্যাজ হিজ, দেখো ডিমেন্স, ওয়ার্ড যেমন তেমনি কথাগুলো তেমন এই কবিতার, হ্যাঁ, ছোট্ট একটা কবিতা কিন্তু। তাই বলতেছে এরকম অসংখ্য রাজ্য আমি দেখেছি, অনেক কবির গল্প পড়েছি, কবির কবিতা আমি পড়েছি, মহাকাব্য পড়েছি, কিন্তু বলা হচ্ছে অফেন, অফ মানে কি অফেন, ওয়ান বলছে অফ ওয়ান ওয়াইড এক্সপেন্স হ্যাড আই বিন টোল্ড। হ্যাড আই বিন টোল্ড মানে কি, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বোঝাচ্ছে বলো তো? হ্যাড আই বিন Passive. টোল্ড প্যাসিভ। প্যাসিভ, তাই তো। হ্যাডটাকে যদি আমরা একটু আগে নিই, দেখো কবি তাদের নিজের স্বার্থে নিজেদের ছন্দ মেলানোর জন্য ভার্ব টার্ব এদিক ওদিক করে ফেলেন সব সময়, হ্যাঁ, কোথায় অবজেক্ট কোথায় সাবজেক্ট এসবের কোনো ঠিক নেই। হ্যাঁ, নাকি হ্যাঁ, সরি বলো, হ্যাঁ, এরকমটা তো মেবি সাবজাংটিভ মুডে করা হয়। হ্যাঁ, এখানে কোনো সাবজেক্টিভ হিসাব করলে হবে না, হ্যাঁ, এখানে জাস্ট কবিরা নিজের স্বার্থে নিজের ছন্দ মেলানোর জন্য এই কাজগুলো করে থাকেন, বুঝতে পারছো? আইট রাইসকে ওনারা বলবেন কি এইট, তাই তো, আই রাইস, এরকম হতে পারে, অথবা রাইস আই এট, বুঝতে পারছো? তাই আই হ্যাড জি। বিন টোল্ড এটাকে বলছে হ্যাড আই বিন টোল্ড, হ্যাঁ, হ্যাভ আই বিন, হ্যাঁ, দেখো এরকম আর কি বিষয়গুলো, হ্যাঁ, ডিড আই নেভার, হ্যাঁ, মানে এরকম একটু মানে একটা সুন্দর সেন্স বা একটা রিদম বা একটা রিদমিক সেন্স আনার জন্য কিন্তু তারা এই কাজ করেছে। ওই জন্য আমাকে বুঝে নিতে হবে যে অফেন আই হ্যাড বিন টোল্ড অফ ওয়ান ওয়াইড এক্সপেন্স, মানে কি এরকম একটা রাজ্যের কথা আমাকে একসময় বলা হয়েছিল। তা আমি তো অসংখ্য রাজ্য এরকম দেখেছি, তার ভিতরে এরকম একটা ওয়াইড এক্সপেন্স মানে কি বিশাল এক রাজ্যের কথা আমাকে বলা হয়েছিল। কার মাধ্যমে বলা হয়েছিল বলো? কে বলেছিল? যার গল্প পড়া Writing হয়েছে, এর মাধ্যমে। তাই না? তাই বলছে বলা হয়েছিল যে দ্যাট ডিপ ব্রাউড হোমার রুল, যে রাজ্যে শাসন করতো কে? এই ডিপ ব্রাউড হোমার। ডিপ ব্রাউড কেন বলা হয়েছে? হোমারকে ডিপ ব্রাউড কেন বলা হয়েছে বলো? কারণ তার, দেখো, কোথায় গেল, দেখো আমরা ব্রু চিনি তো নাকি, ভুরু যেটা বাংলা কথা বলি, হোমারের, আমরা একটু হোমারকে দেখে আসি। এই যে এই হোমার, ঠিক আছে তো। তো বলা হচ্ছে যে এই হোমারের ভ্রুগুলো, এগুলো একটু ডিপ, হ্যাঁ, মানে কি মূল কথা হলো তিনি কোনো কিছুকে গভীর বিশ্লেষণ না করে তিনি এটাকে ছাড়তেন না। মানে অনেকে আছে না, যে কপাল জড়ো মানুষ, বুঝো, কপাল জড়ো করে থাকে, ভ্রুগুলোকে সবসময় কুঁচকে থাকে, কি বলা হয় ওগুলোকে? শোনা এরকম কথা শুনছো কখনো বলো? জি স্যার, শুনছি। এটা মানে কি বলো? কপাল জড়ো মানুষ বলতে কি কি বোঝায়? আজকে মনে হয় তোমাদের ক্লাস করার ইচ্ছাটা খুব কম, না? নাকি নেটওয়ার্কের সমস্যা? স্যার এটা তো বুঝি তোমরা কোন মানুষদেরকে বুঝি। সবাই আমি একটা কথা বলে যদি চুপ করে থাকো তাহলে আমি কি বুঝবো? হয় আমার কথা তোমরা বুঝতে পারতেছো না,
আর না হয় স্যার তোমাদের বিষয়টা সমস্যা। বুঝতে পারতেছি কিন্তু এক্সপ্লেইন করতে পারতেছি না আসলে বলতে কি বোঝায়। কেন এক্সপ্লেন করতে পারবে না কেন? কপাল জড়ো লোক, মানে যে সবসময় সব কিছুতে খুঁত ধরে বা স্যার হচ্ছে, রেগে যায় বা বিরক্তি হয় হ্যাঁ এরকম? মানে, হ্যাঁ এরকম আর কি বিষয়টা, হ্যাঁ যে কোনো কিছুকে সে ভালো হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ সে মনে করে যে না এটা এটা ভালো হয়নি বা এটাই, মানে সব কিছুতে একটা খুঁত ধরা, সব কিছুতে একটু ইয়া করা, হ্যাঁ এরকম একটা জিনিসকে স্যার নির্দেশ অনেকটা করে। সূচিবায়ুর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম। হুম। আচ্ছা, তো তো ঠিক এরকম, তাই বলতেছে যে এরকম একটা রাজ্যের কথা বলা হয়েছিল আমাকে, যেখানে এই হোমার, ডিপ ব্রাউড হোমার শাসন করত। আসলে কি হোমার কি শাসন করতো এমনটা বলা হয়েছে? আসলে কি তিনি রাজা হিসেবে শাসন করতেন বলা হয়েছে, নাকি তার নিজের সৃষ্টি এই অর্থে বলা হয়েছে এখানে? মানে শব্দগুলো কিন্তু খেয়াল করতে তার হবে। নিজের সৃষ্টি। হ্যাঁ নিজের তার সৃষ্টি, মানে নিজের তিনি সৃষ্টি। যেভাবে চেয়েছেন নিজের মতো করে তৈরি করেছেন, তার মানে এটা তার শাসন। কারণ একজন কবি বা সাহিত্যিক যখন কোনো কিছু রচনা করবেন, তখন তো অবশ্যই সে তার নিজের মতো করে নায়ককে সৃষ্টি করবেন, নিজের মতো করে নায়িকাকে সৃষ্টি করবেন, নিজের মতো করে ভিলেনকে মার খাওয়াবেন, কখনো তিনি নায়ককে মার খাওয়াবেন, তাই না? অতএব এটা যেন তার নিজস্ব শাসন, তার নিজের রাজ্যের নিজের শাসন। তাহলে এরকম একটা রাজ্যের কথা বলা হয়েছিল যেখানে হোমার নিজে শাসন করতো অ্যাজ হিজ ডিমেন্স। এই ডিমেন্স মানেটা আবার কি দেখি, নতুন নতুন অনেক শব্দ এখানে আছে, আমরা একটু ডিমেন্সের মিনিংটা দেখি। দেখো, কিংডম। মানে তার রাজ্য ক্ষেত্র এরকম আর কি। দেখো, পিস অফ ল্যান্ড, দেখো অ্যাটাচ টু আ ম্যানর অর রিটেইনড বাই দ্য অনার অফ দেয়ার ওন ইউজ, মানে হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা যেটা একটা নির্দিষ্ট জমিদারের অধীনে থাকে, যেটা তিনি আগে জমিদারির প্রথা ছিল না, যেমন জমিদারেরা কি করতো, তার নিজের যে ল্যান্ড বা জমি থাকতো তার অধীনে সকলকে শাসন করত। মানে কৃষকেরা তার জমিতে কাজ করত এবং তাদের কাছ থেকে তিনি কর নিতেন, তাই না, ট্যাক্স বা এই জাতীয় নিতেন, বা তাদেরকে দিয়ে তিনি, হ্যাঁ এরকম আমরা আমাদের ইতিহাসেও দেখেছি জমিদারি প্রথার সময়। তো এরকম বলছে যেটা তিনি তার ডিমেন্স হিসাবে যেন শাসন করতেন। তাহলে এই কথাগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কি বলা হলো। তাহলে তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন, অনেক উন্নত, হ্যাঁ অনেক, মানে কি বলবো, ডেভেলপড, এরকম অনেক রাজ্য, অনেক রাষ্ট্র, অনেক জগৎ তিনি ভ্রমণ করেছেন তার পড়ার মাধ্যম দিয়ে। এবং এমন এমন রাইটার্সদের লেখা তিনি পড়েছেন যারা অনেকটা অ্যাপোলোর সাথে সম্পর্কিত বলে তিনি মনে করতেন। মানে অ্যাপোলো দেবতাকে আমরা তো জানি যে তার কি কি ক্ষমতা ছিল। দেখো, অ্যাপোলো দেবতা কি সূর্য শুধু, বলো তো? তিনি কি শুধু তীর ধনুক হ্যাঁ, তিনি মোটামুটি বিশ্বের অনেকগুলো এরপরে অনেকগুলো মানে কি বলবো তার সেই কি কি বলে এগুলোকে আমরা বলি, যেমন মন্ত্রীদের থাকে না অধীনত, ওই রকম আর কি। তাই এখানে কি বলেছে দেখো, হ্যাঁ যেমন অ্যাপোলো হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ গড অফ আর্চারি, মিউজিক, ডান্স, ট্রুথ, প্রফেসি, হ্যাঁ হিলিং, ডিজিজ, এই যে এছাড়াও রয়েছে কি দ্য সান, লাইট, পোয়েট্রি অ্যান্ড মোর। তার মানে পোয়েট্রি এর ব্যাপারেও কবিরা তার কাছে কি করতো, বা বার্ডেরা তার কাছে প্রার্থনা করতো, তার কাছে ক্ষমতা চাইতো জানতো তারা ভালো কবিতা লিখতে পারে। তো সেই হিসাবে তারা নিশ্চয়ই তার কাছে লয়াল ছিল, তাই না, তার অধীনতা চাইতো। তো এরকম বলছে যে কবিরা তার অধীনে লিখেছে তারা এরকম নতুন নতুন রাজ্য সৃষ্টি করেছে। তাদের ভিতরে একজন ছিলেন হচ্ছে হোমার। তিনিও আমাকে তার নিজের শাসিত একটা সমাজের বা দেশের কথা যেন তিনি আমাকে বলেছেন। তাই বলছে, ইয়েট ডিড আই নেভার ব্রেথ ইটস প্রিয়র শ্রিন টিল আই হার্ড চ্যাপম্যান স্পিক আউট লাউড অ্যান্ড বোল্ড। দেখো বলছে, তাহলে এই যে আমি শুনেছিলাম, আই হ্যাড বিন টোল্ড, আমাকে বলা হয়েছিল যে হোমার নামে একজন শাসক আছে, একজন কবি আছে, তিনিও বিশাল রাইটিংয়ের মাধ্যমে একটা রাজ্য সৃষ্টি করেছিলেন। এটা জাস্ট শোনা কথা ছিল। তা শোনা কথায় কি আর কাজ হয় বলো? তুমি একটা সিনেমা দেখে এসে আমাকে শুধু যদি বলো, আমি কি পুরোটা এনজয় করতে পারবো? তুমি যে এনজয়মেন্টটা করেছো। না স্যার। তাই বলছে ইয়েট ডিড আই নেভার ব্রেথ ইটস পিওর শ্রিন। তাহলে শ্রিন মানে কি, তার যে পিওর ফিলিং তার রাজ্যের বা তার যে রাজ্যের অভিজ্ঞতা, এইটাকে আমি পুরোপুরি ব্রেথ করতে পারিনি, মানে আমি এটাকে অভিজ্ঞতা নিতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আই হার্ড চ্যাপম্যান স্পোক আউট লাউড অ্যান্ড বোল্ড, যতক্ষণ না পর্যন্ত ওই হোমারের লেখাগুলো চ্যাপম্যান ইংরেজিতে ট্রান্সলেট করে আমাদেরকে না বলেছেন। স্পিক আউট লাউড মানে কি, এখানে কি কথা বলা বোঝাচ্ছে, নাকি
ভাষান্তর করে মানুষের কাছে উপস্থাপন করা বোঝাচ্ছে। কোনটা? ভাষান্তর করে এখানে তেমন না যে করে চ্যাপম্যান রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জোরে জোরে উচ্চারণ করে বলে বেরিয়েছে যা তার গল্পটা, ব্যাপারটা এরকম না। তাই বলছে স্পিক আউট মানে আবার মনে করো না যে উচ্চারণ করে বলা বা পড়ে শোনানো। এখানে পড়ে শোনানো বা উচ্চারণ করে বলা অর্থে না, বরং তিনি কি করেছেন, নিজের সাহসিকতা দিয়ে, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে ওই হোমারের লেখাটাকে ট্রান্সলেট করেছিলেন। এবং ওই ট্রান্সলেশনটা পড়ার পরেই বলতেছে, আমি আগেও শুনেছি হোমারের কথা, কিন্তু এই রকম পিওর বিষয়টাকে আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করি নাই। ঠিক আছে, পরে এই হোমারের কাছ থেকে যখন আমি শুনলাম বা পড়লাম হোমারের লেখাটা, চ্যাপম্যানের মাধ্যমে হোমারের লেখাটা, তখন আমি বুঝতে পারলাম যে আসলে কেন তিনি এত পিওর, বা এত শ্রীন বা এত বেশি মানুষের কাছে আকর্ষণীয়। দেন আই ফেল্ট, এবার তিনি সিমিলি ইউজ করলেন। এবার তিনি সিমিলি ইউজ করলেন। কেমন বোধ হলো যে হঠাৎ করে আমি যখন চ্যাপম্যানের মাধ্যমে হোমারের লেখাটা পড়লাম, তখন আমার কাছে মনে হলো কেমন জানো, দেন আই ফেল্ট লাইক সাম ওয়াচার অফ দ্য স্কাইজ when a new planet swims into his skin। এইখানে দেখো অনেক নতুন নতুন বিষয় আসছে। তখন আমার কাছে মনে হলো যেন আই লাইক সাম ওয়াচার অফ দ্য স্কাইজ। সাম ওয়াচার অফ দ্য স্কাইজ মানে কি? কারা আকাশের দিকে তাকিয়ে থাকে সবসময়? আকাশের দিকে তাকিয়ে থাকে। অ্যাস্ট্রোনমার, নভোচারীরা। সাম ওয়াচার অফ দ্য স্কাইজ মানে কি? যারা আকাশের দিকে সব সময় দূরবীন নিয়ে, তাই না, তারা কি করে, সব সময় নক্ষত্র, গ্রহ নক্ষত্রকে স্টাডি করে। তা মনে করো অনেক বিজ্ঞানী এরকম আছে যারা সবসময় অবলোকন করতেছে, সবসময় পর্যবেক্ষণে আছে, কখন একটা নতুন গ্রহ তারা দেখতে পাবে। তা নতুন গ্রহ যখন দেখতে পায় তখন কেমন লাগে বলো তো? অথবা তুমি মনে করো অনেক মানে কি অবাক হয়ে যায় না? তাই বলতেছে ঠিক ওই রকম আমিও ফিল করেছিলাম যে দেন ফেল্ট আই লাইক সাম ওয়াচার অফ দ্য স্কাই। এই সাম ওয়াচার অফ দ্য স্কাই মানে হচ্ছে অ্যাস্ট্রোনমারদের মতো, কিছু অ্যাস্ট্রোনমারদের মতো আমিও মনে করেছিলাম হোয়েন আ নিউ প্ল্যানেট সুইমস ইনটু হিজ স্কিন। কেন মানে কি? তার অবজারভেশন, তার দৃষ্টি সীমার মধ্যে যখন, সুইম মানে কি আসলে ভেসে আসা বোঝাচ্ছে, এখানে কি সাঁতার কাটা বোঝাচ্ছে? আকাশে প্ল্যানেট কি সাঁতার কেটে বেড়ায় না ভেসে বেড়ায়? ভেসে বেড়ায়। স্যার বেশি বেড়াই। তাই বলছে নতুন একটা প্ল্যানেট না যখন স্যার, ভেসে বেড়ায়। তার সীমার ভিতরে, মানে তার পর্যবেক্ষণ বা তার দৃষ্টি সীমার ভিতরে যখন ঢুকে পড়লো বা এসে গেল, তখন একজন অ্যাস্ট্রোনমার যেমন অনুভব করে, যেমন খুশি হয়, তেমনি আমিও এই চ্যাপম্যানের হোমার পড়ার মাধ্যমে তেমনই অনুভব করেছিলাম। এটা জাস্ট সিমিলি, দেখো, তাই না? এটা সিমিলি। আমি কেমন অনুভব করেছিলাম তিনি সিমিলি ব্যবহার করে বলতেছেন। এখানেই শেষ না, তিনি আরও বলতেছেন অথবা, ওটা দিয়েও তিনি খুশি না, যে তিনি যেন বুঝতে পারতেছেন না, মানে হাউ হ্যাপি অ্যান্ড স্ট্রং ফিলিং হি হ্যাড অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট হি ক্যান নট এক্সপ্রেস জাস্ট উইথ ওয়ান এক্সাম্পল। একটা এক্সাম্পল দিয়ে তিনি যেন বোঝাতে পারলেন না, তিনি আরও এক্সাম্পল ইউজ করলেন। কেমন বলছে? লাইক স্টাউট কর্টেজ হোয়েন উইথ ইগল আইজ। ইগল আইজ মানে কি? ইগলের চোখ দিয়ে নাকি খুবই দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে? স্যার সূক্ষ্ম নজরে। হ্যাঁ, দূরদৃষ্টি সম্পূর্ণ নজর দিয়ে যখন এই যে কর্টেজ, এই কর্টেজ আবার কি আমরা দেখে আসি। কর্টেজ কে? এই যে এই ব্যক্তি হচ্ছে কর্টেজ। ওকে, তো হারম্যান কর্টেজ আমরা একটু দেখি। তিনি একজন, ওই যে আমরা যেমন ভাস্কো দা গামার কথা শুনেছি না? ভাস্কো দা গামা কি ছিলেন? স্যার আর্টিস্ট করতে, পেইন্টার। হ্যাঁ, তিনি আবিষ্কারক, মানে তিনি ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, তাই তো? তিনি একজন ছিলেন কি পর্তুগিজ। তো ইনি একজন ছিলেন হচ্ছে হারম্যান কর্টেজ। তিনি ছিলেন একজন, বলছি কি, স্প্যানিশ একজন ওরকম মানে ডিসকভারার, ঠিক আছে তো, যিনি বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে নতুন নতুন দ্বীপ আবিষ্কার করেছেন। তো নতুন এক দেশ বলছে কি স্প্যানিশ এক্সপ্লোরার। তো ঠিক কেমন মনে করো তুমি এখন নতুন একটা জায়গাতে গেছো, মনে করো যে তুমি আটলান্টিক মহাসাগরে গেছো। তো আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশির মধ্যে তুমি হঠাৎ করে একটা দ্বীপ দেখতে পাইলা, নতুন একটা দ্বীপ, তখন তোমার কেমন লাগবে বলো? খুশি হবে না যে হায় রে আমরা একটা নতুন দ্বীপ আবিষ্কার করেছি? তারপর তোমরা ওই দ্বীপে গেলা, গিয়ে দেখলা কি বিশাল এক দ্বীপ, সেখানে প্রচুর সম্পদ রয়েছে, সোনার খনি রয়েছে, সেখানে গ্যাসের খনি রয়েছে, অসংখ্য বড় বড় গাছ রয়েছে, ঠিক আছে, নারকেল গাছ, এই গাছ, মানে বিশাল একটা সম্পদপূর্ণ একটা এলাকা। তাহলে কেমন হবে বলো তো? তখন মনে হবে না তুমি রাজা হয়ে গেছো? বিস্ময়কর।
হ্যাঁ, তুমি তখন মনে হয় তুমি নিজে একটা যেন রাজা হয়ে গেছো। হ্যাঁ, তা এরকম ঠিক তাই বলতেছে। দেখো তাকে বলা হচ্ছে কি স্টাউট। স্টাউট মানে কি বাটপার নাকি? আমরা বলি বাউট, মানে টাট কি বলি আমরা এটাকে? স্টাউট বলতে কি স্যার বুঝি? জেদি Stout. একগুয়ে। হ্যাঁ, এক গুয়ে। হ্যাঁ, এক গুয়ে, যেন আবার টাউট বাটপার মনে করো না। হ্যাঁ, স্টাউট। স্টাউট মানে কি জেদি, যে একটা কাজ না করে ছাড়ে না, এইরকম একজন। স্টাউট কর্টেজে আসছে। আমরা স্টাউটের মিনিংটা করছি যে বেড়া করেই ছাড়বে। হ্যাঁ, এই কাজটা দেখো স্টাউট। দেখো আর রাদার ফ্যাট আর হেভি এটা না, এই যে স্ট্রং অ্যান্ড থিক, আরও সলিড অন্য অর্থে ব্যবহার করা হচ্ছে। আমরা এখানে মেনলি ওটা বলবো কি যে যিনি একটা কাজ করতে চান, হ্যাঁ, স্ট্রংলি তিনি করতে চান, এটা করেই ছাড়বো। হ্যাঁ, এরকম একটা বিষয়কে বোঝাতে স্টাউট ব্যবহার করা হয়েছে। তাই বলছে অথবা লাইক স্টাউট কর্টেজ হোয়েন উইথ ইগল আইজ হি স্টেয়ার্ড অ্যাট দ্য স্পেসিফিক। প্রশান্ত মহাসাগরের দিকে তিনি তাকিয়েছিলেন এক দৃষ্টিতে। হ্যাঁ, সে দূরবীন নিয়ে কখন একটা কি দেখতে পাবো, একটা দ্বীপ দেখতে পাবো। হ্যাঁ, তা এরকমভাবে তিনি জাহাজে করে যাচ্ছেন প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর দিয়ে, হঠাৎ করে দেখতে পেলেন কি একটা বিশাল পাহাড় পর্বত। তখন কেমন হবে? তখন বলছে অ্যান্ড অল হিজ মেন লুকড অ্যাট ইচ আদার উইথ আ ওয়াইল্ড সারমাইজ। সারমাইজ মানে অনুমান ভিত্তি। তারাও কটেজের দিকে তাকিয়ে কি হয়ে গেল, সবাই সাইলেন্ট হয়ে গেল। অনেকে মানুষ খুশিতে সাইলেন্ট হয় না, বলো? খুশিতে জি স্যার। এক দৃষ্টি, মানে মনে যেন দম আটকানো অবস্থা, সবাই এক দৃষ্টিতে, হ্যাঁ, দম বন্ধ করে তাকিয়ে আছে, আর একজন আরেকজনের দিকে তাকাচ্ছে যে কি একটা জিনিস আমরা আবিষ্কার করেছি। হ্যাঁ, তো বলছে আপন আ পিক ইন ড্যারিয়েন। ড্যারিয়েন দেখো বিভিন্ন জায়গার কথা, মানে এখানে শেষের দিকে আমরা দেখলাম কি যে জাস্ট এখানে এই যে এরকম একটা দ্বীপ রাষ্ট্র এখানে, হ্যাঁ, এখানে আছে। তো এটাকে তিনি যখন দেখলেন এখানে পাহাড়ের চূড়া বা পিক, আপন আ পিক ইন ড্যারিয়েন। ড্যারিয়েনের একটা পিক বা একটা চূড়া তিনি দেখতে পেলেন, মানে একটা নতুন দ্বীপ বা একটা নতুন পর্বত সারি তিনি দেখতে পেয়েছিলেন। সেটা দেখে তিনি সহ তার যারা সাঙ্গপাঙ্গ ছিল, নাবিকেরা ছিল, তার একজন আরেকজনের দিকে তাকিয়ে যে অনুভূতি প্রকাশ করেছিল, হ্যাঁ, যে অবাক বা ওয়ান্ডার তারা প্রকাশ করেছিল, ঠিক ওই রকম অবস্থা আমারও হয়েছিল। তাহলে পুরো এইটুকু অবস্থা তিনি দেখালেন যে তার হোমার পড়ার পর, মানে চ্যাপম্যানের ট্রান্সলেটেড হোমার পড়ার পর তার কেমন অবস্থা হয়েছিল সেটা, মানে নতুন দ্বীপ আবিষ্কার করার মতো না, নতুন একটা গ্রহ আবিষ্কার করার মতো একটা অবস্থা তার যেন হয়েছিল। যেন তিনি, এই আবিষ্কারকটা কে হবে বলো? আমাদের কবি নাকি জন কিটস? হ্যাঁ, এটা তো বাস এটা ইয়া যে, কিন্তু এই যে হোমারের দ্বীপ আবিষ্কার করেছিলেন আমাদের কবি, তাই তো? হোমারের মানে ব্যাপারটা ঠিক এরকম যে অনেক সময় ম্যাপ দেখে দেখে মানুষ যায় না, তো তার চ্যাপম্যান মনে করে ওই ম্যাপটা সৃষ্টি করেছে, আর আমাদের জন কিটস ওই ম্যাপের মাধ্যমে গিয়ে ওই দ্বীপটা আবিষ্কার করেছেন। তার মানে চ্যাপম্যান ট্রান্সলেট করেছেন, আর ওইটা পড়ে জন কিটসের কাছে মনে হয়েছে কি বিশাল রাজ্য না আমি আবিষ্কার করেছি, হ্যাঁ, কি বিশাল সম্পদ যেন আমি আবিষ্কার করে ফেলেছি। আর এই তার যে ওয়ান্ডার বা তার যে অ্যামেজমেন্ট, এটা প্রকাশ করার জন্য তিনি দুইটা উদাহরণ এখানে দিলেন। একটা হচ্ছে কি একজন অ্যাস্ট্রোনমারের উদাহরণ, আর একটা দিলেন কি একজন ডিসকভারের উদাহরণ, তাই তো, যিনি বিভিন্ন দ্বীপ আবিষ্কার করে বেড়ান, যার নাম হচ্ছে কর্টেজ। এই হচ্ছে মেইনলি কবিতাটি। সিম্পল একটা কবিতা। আসলে তার বিষয়টা এখানে তো থিমেটিক ব্যাপারটা তেমন কিছু না। এখানে থিমেটিক ব্যাপারটা কি, এখানে কি বোঝানো হয়েছে আসলে মেইনলি বলো তো? কবিতাটা তিনি কি বুঝলাম এটা? স্যার চ্যাপম্যান হোমারটা পড়ে উনি ওইটা সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন, ট্রান্সলেশনটা পড়ে এটাই বুঝাইছে। হ্যাঁ, এটাই বুঝাতে চাইলেন যে আসলে অনেক কিছু আছে এখন আবিষ্কার করার মতো নাকি? না, এটা বোঝাতে চাইলেন যে হোমারের লেখালেখিগুলো কত উন্নত মানের। হ্যাঁ, মানে তার আশ্চর্য হওয়ার কারণটা কি, তিনি হোমার পরে এত আশ্চর্য হয়েছেন কেন? বলছে তিনি তো অনেক পড়েছেন, কিন্তু তারপরও, এবং হোমারের কথা তিনি শুনেছেন, কিন্তু তিনি যখন আসলেই পড়লেন তখনই তিনি বুঝতে পারলেন যে আসলে এত
নাম করা এত খ্যাতনামা রাইটার কেন তিনি? কারণ তার লেখনের ভিতরে মানে মানে অনেক ডিপ মিনিং রয়েছে, অনেক কিছু জানার আছে, এইটাই মেনলি বোঝানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা একটু দেখবো, আমি এই জায়গাটা একটু তোমাদের একটু পড়ে শোনাই। হ্যাঁ, এই জায়গাটা, কারণ কবিতাটা একটু করতে হবে। দেখো এই মোরসা বলছি, কিডস হ্যাজ ওয়াইড এক্সপিরিয়েন্স ইন রিডিং অফ পোয়েট্রি অ্যান্ড ইজ ফ্যামিলিয়ার উইথ হোমার, ইলিয়াড অ্যান্ড ওডিসি, বাট নট আনটিল নাও হি হ্যাজ হ্যাড দ্য স্পেশাল অ্যাস্থেটিক এনজয়মেন্ট টু বি গেইন ফ্রম রিডিং হোমার ইন দ্য ট্রান্সলেশন অফ জর্জ চ্যাপম্যান। তার মানে তিনি অলরেডি ইলিয়াড এবং ওডিসি সম্পর্কে শুনেছেন, কিন্তু তিনি এই জর্জ চ্যাপম্যানের হোমারের ট্রান্সলেশনটার ভিতরেই তিনি সবচেয়ে স্পেশাল এনজয়মেন্ট অর্জন করেছেন। ফর হিম দ্য ডিসকভারি অফ হোমার অ্যাজ ট্রান্সলেটেড বাই চ্যাপম্যান provides the same kind of overwhelming excitement, দেখো, felt by an astronomer who has discovered a new planet, or by Cortes when he first saw the Pacific from a summit in the Central America, যেটা ড্যারিয়ান বলা হচ্ছে, তাই তো, ড্যানিয়েল থেকে। Then Keats composed his most famous sonnets when he was only 20 years old, and he comparatively little experience in the writing of sonnets. তিনি কিন্তু সনেট লেখাতে খুব একটা এক্সপিরিয়েন্স ছিলেন না। তিনি যে ধরনের সনেট লিখছেন, এই সনেটটা একটু ভিন্ন, শুধু 14 লাইনের আর সনেটের ফর্মটা হয়েছে, কিন্তু সনেট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এরকমভাবে হয়তো হয়নি, তাই না? তারপরে তিনি যে সনেট লিখেছেন তার একটা ব্রিলিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনি অল্প বয়সে মারা গেছেন, তাই না? কত বয়সে মারা গেছেন জন কিটস, মনে আছে? স্যার 29 বছর। হ্যাঁ, 26 বছর বয়সে, মিলাই 1795 থেকে 1821। 29 বছর কে পাচ্ছে? স্যার 26 বছর না, মানে 29 বছরে কে পাচ্ছে? শেলি মনে হ্যাঁ, দেখো এই যে 25 বা 26 এরকম আর কি, কাছাকাছি। ঠিক আছে তো? আর শেলি, তাহলে দেখি, এই যে শেলি হচ্ছে 29, এই দুটো আমি যেন মিলিয়ে না ফেলো দুইটা জিনিস। ঠিক আছে, জি স্যার। আর ওয়ার্ডসওয়ার্থ কত বছর পাচ্ছে? স্যার 60 বছর। 60 বছর কেন? 80 স্যার। হ্যাঁ, তিনি তো মারাই গেছেন 1850-তে, তাহলে ওদিকে 50 বছর স্যার এসটি আর কলেজ এদিকে মনে হয় 70। 60 হ্যাঁ, বছর। এই যে দেখো 70, তাহলে তো 80 বছর। হ্যাঁ এসটি কলেজ মনে হয় 60 বছর। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখো। বাইরন দেখো 36, আর কোলরিজ এই যে 61 বা 60। হ্যাঁ স্যার ওনার কথাই বলে ফেলছি। আচ্ছা, হ্যাঁ, তাই এই অন্তত রোমান্টিক এজের এই ব্যাপারগুলো, বিশেষ করে তিনজন কবি খেয়াল রাখবে, বিশেষ করে জন কিটস, শেলি এবং বাইরন। হ্যাঁ, জন কিটসের কথা বেশি রাখবো, কারণ তিনি তো খুবই অল্প বয়সে মারা গেছেন। হ্যাঁ, এই জন্য তাকে ইয়ংগেস্ট বলা হয়ে থাকে। আচ্ছা, তাই বলছে দেখো যে যখন অনলি 20 ইয়ার্স ওল্ড, তখনই তিনি মোটামুটি তার কিছু সনেট রচনা করেছেন। দ্য পোয়েম ইজ ব্রিলিয়ান্ট টেস্টিমনি অফ দ্য ইফেক্ট অফ পোয়েট্রি অন কিডস। He had spent a night in the autumn of 1816 reading poetry with his friend Charles Cowden Clarke, who introduced him to some of the best passages in George Chapman's translation of Homer. তাহলে এই যে চার্লস কাউডেন ক্লার্ক, সে তাকে এই জর্জ চ্যাপম্যানের ট্রান্সলেশন বইটা হয়তো তাকে দিয়েছিল। ঠিক আছে, ইন্ট্রোডিউস করেছিল। কিডস ওয়াজ ডিলাইটেড উইথ দ্য ভিগোরাস ল্যাঙ্গুয়েজ অফ দ্য এলিজাবেথান। হ্যাঁ, যে এলিজাবেথান এইজের মতো একটা এইজে এত সুন্দর লেখা হতে পারে, এত সুন্দর ভাষা হতে পারে, তাতে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। টু হিম চ্যাপম্যান স্পোক আউট লাউড অ্যান্ড বোল্ড। তার কাছে মনে হলো যেন চ্যাপম্যান যেন তাকেই খুব সাহসিকতার সহিত এবং লাউডলি যেন কোনো কিছু বলার চেষ্টা করতেছে। আফটার কিডস লেফট ক্লার্ক অ্যারাউন্ড ডেভরেক, মানে সন্ধ্যা হয়ে যাওয়ার পর যখন ক্লার্ককে ছেড়ে তিনি চলে গেলেন, হি ওয়াক টু হিজ লজিং, স্যাট ডাউন অ্যাট হিজ ডেস্ক অ্যান্ড রোট হিজ ট্রিবিউট টু চ্যাপম্যান। মানে এত তিনি মানে কি বলবো, অ্যাফেক্টেড হয়েছিলেন যে চ্যাপম্যানকে সম্মান দেখে একটা কবিতা লিখে ফেললেন। অ্যান্ড হ্যাড আ কপি অফ ইট অন হিজ ফ্রেন্ডস ব্রেকফাস্ট টেবল বাই 10 o'clock ইন দ্য মর্নিং। এবং সেটা তিনি তার বন্ধুকে দেখালেন পরের দিন সকালে নিয়ে গিয়ে। দ্য পোয়েম সিমস টু হ্যাভ বিন কম্পোজড ইন দ্য হোয়াইট হিট অফ এক্সাইটমেন্ট। হোয়াইট হিট অফ এক্সাইটমেন্ট মানে কি, মানে প্রচুর আবেগের ভিতরে যেন কবিতাটা লেখা হয়েছিল। ইন আ ফ্ল্যাশ অফ ইন্সপিরেশন, মানে একজন হঠাৎ করে উৎসাহী হলে যেমন অনেক আবেগ চলে আসে, ওই আবেগে যেন তিনি এটা লিখেছিলেন। কিডস মেড ভেরি ফিউ চেঞ্জেস ইন ইট,
তবে তিনি বেশি কিছু চেঞ্জ করেননি, পরবর্তীতে কবিতাকে মানে একটা লেখাকে তো পরবর্তীতে আরও করা লাগে, তাই না, মডিফাই করা লাগে, প্রুফ রিডিং করা লাগে। বাট দ্য চেঞ্জেস হি মেড শো দ্যাট হি রিয়েলাইজ দ্যাট ইন্সপিরেশন ইজ নট এনাফ। তিনি কিছুটা পরিবর্তনও করেছিলেন। ইট মাস্ট বি ফলোড বাই ক্রিটিক্যাল জাজমেন্ট, কিডস চেঞ্জেস অত আমাদের দরকার নাই। তাহলে এই যে এটুকু আমরা পেলাম, তারপরে যাদের সাথে তুলনা করা হয়েছে তাদের নিয়ে বেশ কিছু কথা এখানে বলা আছে, যে এই যে কর্টেস কে, হ্যাঁ, বা হচ্ছে চ্যাপম্যান সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে, বা যারা হচ্ছে বিভিন্ন প্ল্যানেট আবিষ্কার করে এরকম কিছু অ্যাস্ট্রোনমারের কথা বলা হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা একটু পড়লে বুঝতে পারবা। আচ্ছা, দেখো টু সিমিলি ইউজ করা আছে না, দ্য টু সিমিলিজ দ্যাট সোয়াম ইন টু হিজ স্কিন, এগুলো দিয়ে কী বলছে যে হঠাৎ করে, হ্যাঁ, দ্যাটস দ্য পয়েম ফর্মড ইট সেলফ ইন হিজ মাইন্ড আর ইন কিপিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রাভেল অ্যান্ড ডিসকভারি দ্যাট ইউজেস ইন দ্য অক্টেভ অফ হিজ সনেট। মানে তিনি এই শব্দগুলো কেন ইউজ করেছেন, যেন একজনের কাছে নতুন কিছু যখন হঠাৎ করে ধরা পড়ে, ঠিক তার চোখের বা দৃষ্টির সামনে যখন চলে আসে, সেই সেন্সটাকে বোঝাতে কিন্তু তিনি এই ডিসকভারি বা ট্রাভেল এই সেন্সটাকে এখানে তিনি নিয়ে এসেছেন। তিনি ওপেন করেছেন, বইটা পড়েছেন, এমনটা সেন্স না নিয়ে এসে তিনি যারা নতুন কিছু আবিষ্কারের যে সেন্স, সেই সেন্সটা এখানে তিনি কিন্তু দেখিয়েছেন। হ্যাঁ, এখানে কর্টেস কীভাবে এক্সাইট হয়েছিলেন, দেখো এখানে সেটা বলা হয়েছে কিছু। তোমরা এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে, একটু বাসায় রিভাইজ করবা, তোমাদের বইয়েও আছে, তোমাদের বই থেকেও একটু রিভাইজ করবা, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো বোঝা গেছে তো কবিতাটার সেন্সটা নাকি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের হলো পড়া। তাহলে জন কিটসের মোটামুটি আমাদের 4টা কবিতায় পড়া হয়ে গেল নাকি? জি স্যার। Ode on Melancholy, Ode on a Bacchanal, Ode to a Nightingale, and on his first looking into Chapman's Homer. তাহলে এই 4টা কবিতাকেই তোমরা দয়া করে আবার একটু ভালো করে রিভিশন করে নিবা। ওকে, স্যার এটা বেশি ভালো লাগছে না। ভালো লাগছে?